একাত্তর সংযোগে আপনাদের স্বাগত জানায় সৈয়দ ইশতিয়াক রেজা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করে এখন আছেন ভারতে এবং তার সফরের মেয়াদ আরো 2 দিন বাড়ানো হয়েছে। গতকাল বুধবারই ভারত ত্যাগ করার কথা থাকলেও তিনি সেখানে থাকছেন শনিবার পর্যন্ত। এখান থেকে তিনি G20 সম্মেলনে যোগ দিতে চীন যাবেন। ধারণা করা হচ্ছে এবারে G20 সম্মেলন বেশ উত্তপ্ত হতে পারে, কারণ কেরি এবারেই সফরেই ভারতের সাথে সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তি হয়েছে, যা চীন তার দেশের জন্য হুমকি বলে মনে করছে। এছাড়া এর মধ্যে চীন সাগরের উপর চীনের দাবি আন্তর্জাতিক আদালতে নাকচ হয়ে গেছে এবং সেখানে ফিলিপাইন, ভারত, মালয়েশিয়া, তাইওয়ানের নিরাপত্তায় মার্কিন নজরদারি বাড়ানো, নতুন করে চীনের সাথে মার্কিন সম্পর্কের একটা সমীকরণ শুরু হয়েছে। বড় দেশগুলোর সব টানাপোড়েনের খবর তো আছেই, কিন্তু একই সাথে বাংলাদেশ সফরের পরে নানা ধরনের বিশ্লেষণ চলছে। সেসব নিয়ে কথা বলবো আজ আমরা। 3 জন বিশিষ্ট অতিথি আছেন, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আছেন বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, এবং নাসিম ফেরদৌস, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বিষয় বিশ্লেষক। বিষয় আজকে আমাদের জন কেরির সফর, আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতি। দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, মতামত রাখতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে। আমি একটু নাসিম ফেরদৌস আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে বিদায় বেলার কয়েক মাস আগে একটা ঝটিকা সফর করে গেলেন তিনি বাংলাদেশে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে এই কথাটি তারা বলছে। এবং তার যে ইএমকে সেন্টারে যে বক্তৃতা, সেখানেও তিনি বারবার নিরাপত্তার প্রসঙ্গটাই বারবার তুলে এনেছেন। বাড়তি পদক্ষেপ নেবে, উভয় দেশের গোয়েন্দা সংস্থা তথ্য বিনিময় করবে, এগুলি সবই আমরা দেখেছি। বাংলাদেশের গণতন্ত্রের প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে, বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে আপনি একজন কূটনীতিক হিসেবে কিভাবে দেখছেন এই সফরকে? ধন্যবাদ। এই সফর আসলে আপনি যেটা বললেন যে একেবারে ক্রান্তিলগ্নে হলো। মাত্র 2 মাস সময় আছে তাদের হস্তান্তর করার, মানে ইলেকশন হওয়ার, নির্বাচন হবে নভেম্বরে। তো এরপরে তো এই সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকার আসলে কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। নভেম্বরের ইলেকশনের পরে তাদের আর কিছু করার থাকবে না, আর জানুয়ারিতে হস্তান্তর করা হবে। তো এখন এই সময় এসে বাংলাদেশের কাছে কিছু দেয়া বা কোনো অঙ্গীকার করা একটু অদ্ভুতই মনে হয়, কারণ পরবর্তী ইলেকশনে কে জিতবে এবং তখন কি পররাষ্ট্র নীতি হবে যুক্তরাষ্ট্রের, সেসব এখন বলা খুবই মুশকিল। কে জিতবেন সেটাও বলা মুশকিল, যদিও পোলস বলছে যে হিলারি ক্লিন্টন জিতবেন, কিন্তু যদি তার পাল্লাটা ভারী। কিন্তু এখানে একটা বিষয় আছে যে কোনো প্রার্থী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে খুব অ্যাকসেপ্টেবল না, খুব বেশিভাবে কোনো কেউ, দুজনের মধ্যে খুব দুর্বল প্রার্থী নিয়ে ইলেকশন হচ্ছে, তাই আসলে একেবারেই দুর্বল প্রার্থী। এবং সেখানে যদি ভোটাররা না আসে তাহলে ট্রাম্প জিততে পারেন। ডেমোক্রেটিক ভোটাররা যদি না আসে তাহলে ট্রাম্প জিতেও যেতে পারেন। আবার ট্রাম্পের দিক থেকে যদি সব বেশি ভোট পড়ে না, তাহলে হিলারি ক্লিন্টনও জিততে পারেন। সুতরাং এটা বলা মুশকিল। এবং দুজনের কিন্তু পররাষ্ট্র নীতির 2 ধারা। একজন বলছেন নানাবিধ কথা, ট্রাম্প বলছেন মুসলমানদের বিরুদ্ধে, অভিবাসীদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। এখন সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে তার পলিসিগুলো, সেটা বলা মুশকিল। সুতরাং জন কেরি আমাদেরকে এমন কোনো প্রমিস করে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি না, বা করে গেছেন বলে আমি বিশ্বাস করি না যেটাতে আমাদের খুব একটা কিছু লাভ হয়েছে। যদি বুঝতাম যে উনি জিএসপির সমস্যা সমাধান করে দিয়ে গেছেন, বলেছেন জিএসপি চান না, জিএসপি চান না, তো সুতরাং তাহলে আমাদের আর রইল কি? তাদের কাছে চাওয়া পাওয়ার ঠিক এই সরকারের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারের কাছে আমাদের ঠিক চাওয়া পাওয়ার খুব একটা কিছু নেই। আর যেটা বলা হচ্ছে যে যুদ্ধ অপরাধীরা বঙ্গবন্ধুর খুনি হত্যাকারীর ফেরত আনার ব্যাপারে, এটা তো আমরা 97 থেকে এই প্রসেসটা চলে আসছে, দেখে আসছি। 97 আগে যখন আগে সরকার করেছিল তখনও তারা দেয়নি, এখনো দিবে না। এক্সট্রাডিশন ট্রিটি নাই, এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া কিন্তু আমরা তাদের এক মহিলাকে আমরা জেল থেকে ছেড়ে দিলাম, নিয়ে গেলেন, এলিয়েটাকে নিয়ে গেলেন একজন কংগ্রেসম্যান এসে। তো সুতরাং খুব একটা যে বিশেষ কিছু হয়েছে আমি মনে করি না। চিন্তাধারার পরিবর্তন হলেও কি আর না হলেই কি এখন সেই একই কথা। একটু হতাশার সুর বা ঠিক আশাপ্রদ সুর নয় নাসিম ফেরদৌসের দিক থেকে, কিন্তু ইকবাল ভাই আপনি কি ভাবছেন এই সফর? আমি তো মনে করি যে
যদিও বলেছেন যে একেবারে সায়ান্নে, মানে ক্ষমতার শেষ দিকে এসে জন কেরি আসলেন, এটা তার প্রথম সফর এবং 4 বছর পরে। আবার তার যে প্রিডিসেসর হিলারি ক্লিন্টন, তারও 4 বছর পরে উনি আসলেন। এবং একটা পরিবর্তন আমরা যেটা মিডিয়াতেও দেখেছি, বা যারা মানে ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট যারা, তারাও এটা আভাস দিয়েছেন যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেই পরিবর্তনটা কি? একসময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু আমাদের 14 সালে যে নির্বাচনটি হয়েছিল, 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পূর্বে এবং অব্যবহিত পরে তাদের বেশ কিছু প্রশ্ন তারা কিন্তু এই নির্বাচনকে নিয়ে করেছিলেন। এমনকি তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগেরও চেষ্টা করেছেন নির্বাচনের প্রাক্কালে, যেন এই নির্বাচনটি এইভাবে না হয়। এবং নির্বাচনের পরেও কিন্তু তারা বলেছেন যে আমরা আমাদের স্ট্যান্ড চেঞ্জ করছি না, এই কথাটাও কিন্তু বলেছেন। এবং এই জন কেরি আমাদের যে যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচারে কাদের মোল্লার যখন ফাঁসির রায় হলো, তখন কিন্তু তিনি টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং সেই সময় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, মূলত বিষয়টা ছিল মৃত্যুদণ্ড, হ্যাঁ, প্রশ্ন তুলেছেন ইত্যাদি। তো কিন্তু এবারে দেখুন, একটা জন কেরি যেদিন আসলেন, তার পরের দিন কিন্তু আরেকজন যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় চূড়ান্ত করা হলো। বেশ সংশয় ছিল, অনেকের ধারণা ছিল জন কেরি এসে কি এটাকে অন্যভাবে নিয়ে যাবে কিনা। তো আমি মনে করি বাংলাদেশ প্রমাণ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে বাংলাদেশের জনগণ যা চাইবে সেটাই হবে, এবং বাংলাদেশ সরকার যেভাবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে চাইবেন সেভাবেই তারা করবেন। জিএসপি সম্পর্কে ম্যাডাম বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে জিএসপি চেয়ে তো লাভ নেই, কারণ আপনারা দেবেন না। কিন্তু এই বলার কারণে কিন্তু তিনি একটু ব্যাকফুটে চলে গিয়েছিলেন। তার ধারণা ছিল যে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী হয়তো আবার সেই জিএসপির ব্যাপারে মানে ধর্ণা দেবেন। কিন্তু এখানেই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দৃঢ়তা। যেমন নিশ্চয়ই আমাদের মনে আছে যে যখন ক্লিন্টন এসেছিলেন তদবির করার জন্য 2001 সালে, যে এখান থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাওয়া হবে, তিনি স্পষ্ট করে তাকে পাশে দাঁড় করিয়ে রেখে প্রেস কনফারেন্স, যে যৌথ প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে তিনি বললেন যে 50 বছরের রিজার্ভ নিশ্চিত করে তারপরে আমরা চিন্তা করব। ঠিক এখানেও কিন্তু তিনি বলেছেন যে আমরা জিএসপির ব্যাপারে যত নয়, কিন্তু তোমাদের এখানে ট্যাক্স ফ্রি বা কোটা ফ্রি সেটি আমাদেরকে দিতে হবে। আরেকটি প্রশ্ন দেখুন, জন কেরি বঙ্গবন্ধু মিউজিয়ামে গিয়েছিলেন। তার প্রিডিসেসর হিলারি ক্লিন্টনের নির্ধারিত ছিল এই বঙ্গবন্ধু মিউজিয়ামে যাওয়া, কিন্তু শেষ মুহূর্তে তিনি যাননি। কিন্তু জন কেরি এসে গিয়েছেন, এবং তিনি যে সেই শোক বইতে যে কথাগুলো লিখেছেন আপনার নিশ্চয়ই, আমি একটু ইয়ে করতে চাই সেটা, যে এটা আমি জানি না যে এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ অফ মাইন্ড কিনা বা জন কেরির ভদ্রতা কিনা, সেটা আমি জানি না। তবে এটা উল্লেখ করতে চাই যে তিনি বলেছেন, হোয়াট এ ট্র্যাজেডি টু হ্যাভ সাচ ব্রিলিয়েন্ট অ্যান্ড কারেজিয়াস লিডারশিপ স্টোলেন ফ্রম দি পিপল অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু সম্পর্কে বলেছেন, এবং আমেরিকানরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসাবে বলেন না, কিন্তু সাধারণত শেখ মুজিব বলেন। কিন্তু তিনি বলেছেন, বাট টুডে বাংলাদেশ ইজ গ্রোয়িং উইথ দি ভিশন অফ বঙ্গবন্ধু অ্যান্ড আন্ডার দি স্ট্রং লিডারশিপ অফ হিজ ডটার। এটাও কিন্তু ওনার কন্যা। আপনি মনে করছেন ইটস এ চেঞ্জ অফ মাইন্ড? চেঞ্জ অফ মাইন্ড, এটা আমি এখন এই আলোচনাটা একটু দীর্ঘই করতে চাই ইকবাল ভাই, আমরা একটু প্রাথমিক স্তরটা সেরে আসি এই বঙ্গবন্ধুর মেমোরিয়ালে যাওয়ার বিষয়টা। রিয়াজউদ্দিন আহমেদ 2014 এর 5ই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গটা ইকবাল সাহেব চৌধুরী তুলে এনেছেন, এবং সেই সময় আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে একটা শীতল সম্পর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু দিন যত গড়িয়েছে
যেটা উনি বলেছেন এবং আমরাও লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্রের দিক থেকেই যেন বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার তাগিদ বেশি, এবং জঙ্গি হামলার গুলোর পরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তার মিত্ররা যেভাবে প্রতিক্রিয়া দেখেছে সেগুলো খুব বেশি আমাদের জন্য প্রীতিকর ছিল না। কিন্তু সময় গড়িয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে, বেশ কিছু সাফল্য এসছে, এবং একদিকে তারা যখন বাংলাদেশের এই কথাগুলো বলে, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকারের প্রসঙ্গ, সংখ্যালঘুর উপর আক্রমণ, অন্যদিকে তারাই কিন্তু আবার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন, জনকল্যাণমুখী কার্যক্রমের জন্য শেখ হাসিনার হাতে শেখ হাসিনার প্রশংসা করে। এই দুই কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে এক ধরনের সুর নরম হয়েছে যুক্তরাষ্ট্রের? এটা অ্যাকচুয়ালি কিছুটা তো হয়েছে। এইটা যখন নিশা দেশাই এসেছিল 2 মাস আগেই বোধহয় গুলশানের ট্র্যাজেডির পরে উনি যাওয়ার সময় একটা কথা বলে গেছে। এটা কিন্তু মানে মিডিয়াতে খুব অ্যাটেনশন পায় নাই, না, এটা আসেই নাই। উনি বলেছে যে I saw sea change in the attitude of the government. This was the shortest comment passed by Nisha Desai. এটা এখন কি জিনিসটা, কি সি চেঞ্জটা কোন পার্সপেক্টিভে হয়েছে এটা কিন্তু উনি স্পেসিফাই করেন নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, যে জন্য এটাকে আপনি নরম সরো বলতে পারেন, আবার আমাদের জিও পলিটিক্যাল কম্পালশনও বলতে পারেন। কেরি সাহেব বাংলাদেশে আসবে এটা কিন্তু আসার 1 সপ্তাহ আগেও কিন্তু আমরা শুনিনি, এবং এটা ইট ওয়াজ নট ইন দি ডিসকাশন অর এজেন্ডা। যেদিন না, সাডেনলি না, যেদিন চাইনিজ প্রেসিডেন্ট আসবে অ্যানাউন্সমেন্ট হলো যে 10ই অক্টোবর বাংলাদেশে উনি আসবেন, ঠিক তার পরের দিন কেরির ভিজিট অ্যানাউন্সমেন্ট হলো। এবং এইটা যে রিলেটেড, এইটা আপনি প্রথম ওপেনিং রিমার্কসে বলেছেন ইন্ডিয়াতে যেটা করেছে, যে ডিফেন্স প্যাক্ট যেটা করেছে, এবং যেটা তারা বলেছে যে চায়নার একক আধিপত্য সাউথ চায়না সিতে এটা মেনে নেবে না কেউ, এই কথাটা বলেছে। এবং বলছে যে ফিলিপিন্সকে আসতে হবে, তারা ইন্টারন্যাশনাল কোর্টে জিতেছে। এইখানে কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পলিটিক্স আলোচনা করার জন্য উনি আসেন না এখানে। এটা হলো আমার, কারণ এটা স্ট্র্যাটেজিক সফর। এবং এখান থেকে ইন্ডিয়াতে যে চুক্তি হলো, ডিফেন্স প্যাক্ট যেটা হলো, যে তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবে, পরস্পরের ঘাঁটি, তারপরে সাউথ চায়না সির ব্যাপারে ভালোই একদম ওপেন স্ট্যান্ড নিয়েছে। এখন আপনি দেখেন চাইনিজ প্রেসিডেন্ট উইল বি কামিং ভিজিটিং বাংলাদেশ, এবং এখান থেকে উনি গোয়াতে যাবেন বোধহয়, ওই ইন্ডিয়ান ওশান একটা কনফারেন্স হবে ওখানে, ওইটাতে। এবং ইন্ডিয়া এখানে বাংলাদেশে থাকতেই কেরি এটা বলেছে যে ইন্দো বাংলা ইউএস কোঅপারেশন, এই তিনটা নিয়ে একটা স্ট্র্যাটেজিক কোঅপারেশন। আবার চায়না পাকিস্তান নিয়ে একটা আলাদা একটা আমেরিকা ইজ প্লেইং। আমরা একটা আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনছি। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বা মতামত কার কাছে রাখছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ যখন জঙ্গি দমনের একদম চূড়ান্ত লাস্ট পর্যায়ে চলে গেল, বাংলাদেশ যখন জঙ্গি দমনের ঐক্যবদ্ধ হলো, ঠিক তখনই জন কেরির সফরের মধ্যে দিয়ে তারা বলছেন যে আমরা বাংলাদেশের জঙ্গি দমনের সহায়তা করতে চাই। সেক্ষেত্রে আমার প্রশ্ন, যে জঙ্গিরা এত কিছু ঘটার পর আমাদের উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্র বা জন কেরি সহযোগিতার হাত বাড়ালো, সেখানে যদি আমরা বঙ্গবন্ধুর খনিকে ফেরত না পাই, সেখানে যদি আমরা দেশকে সুবিধা না পাই, সেখানে যদি আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চয়তা না পাই, তাহলে জন কেরির এই সফরকে আপনারা কতখানি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বলে মনে করেন? ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শক, আপনারা দেখছেন ৭১ সংযোগ। একটা বিরতিতে যাব, সঙ্গে থাকুন।
আরেকবার স্বাগত একাত্তর সংযোগে। কথা বলছি জন কেরির বাংলাদেশ সফর পরবর্তী নানা দিক নিয়ে। নাসিম ফেরদৌস, রিয়াজউদ্দিন আহমেদ যেটা বলছিলেন যে এই সফরের একটা অন্যতম দিক দেখা যাচ্ছে যে ভারতের সাথে যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সম্পর্ক গড়ে তোলা, এবং এটা হয়েছেও তাই। একটা বড় চুক্তি আমরা দেখতে পেলাম, এবং নতুন ভারতের পত্রপত্রিকায় গুলো বলছে যে নতুন দিগন্তের উন্মোচন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ক্ষেত্রে। হয়তো এগুলো ডিপ্লোম্যাটিক ভাষা সবই, কিন্তু প্রশ্ন হলো, এবং তাদের যে বিখ্যাত কন্টেইন চায়না পলিসি যুক্তরাষ্ট্রের, তার নিরিখে অনেকে এটাকে বিচার করছে ভারতের সাথে নতুন করে সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ যুক্ত হলো কেন? বাংলাদেশ তো আসলে এটার সাথে যুক্ত হয়নি, কারণ তার যেটা সফরে যুক্ত হয়েছে, রিয়াজউদ্দিন সাহেব সফর যেটা তালিকায় যুক্ত হয়েছে। হ্যাঁ হয়েছে, সেটা হলো যে উনি এসেছেন 29 তারিখ, 29 আগস্ট। 30 আগস্ট যে বিষয়টা আপনারা এখনই বললেন, যে 30 আগস্ট ভারতের ডিফেন্স মিনিস্টার ওয়াশিংটনে এই চুক্তিটা সই করেছেন, যে লামোয়া চুক্তিটা। এটা লজিস্টিক সাপোর্ট। এইটা যাতে কোনো প্রক্রিয়া বাংলাদেশে না পড়ে বা এই নেবারহুডে না পড়ে, সেটা হয়তো একটা বিষয় ছিল। স্ট্র্যাটেজিক ভিজিট যেটা বলেছেন, চায়নাকে কন্টেইন করতে হলে বাংলাদেশকে হাতে রাখতে হবে, এবং সেখানে অসুবিধাটা হচ্ছে যে চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সুতরাং চায়নাকে তারা বললেই যে আমরা চায়নাকে ছেড়ে অন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে যাব, এটা বোধহয় তারা বুঝতে পারছে যে আমরা এটা করব না। কারণ চাইনিজ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যখন আসেন, তখন তারা একটা জিনিসে বিশ্বাস করেন, তারা অনেকগুলো চুক্তি সই করেন। আগের বার যখন এসেছিলেন একবারে 8টা চুক্তি হয়েছিল আমাদের। তো এরকম যখন চুক্তিগুলো হয়, তো চায়নার সাথে আমাদের বড় বড় চুক্তি হবে নিঃসন্দেহে, কিছু ভ্যালুয়েবল চুক্তি হবে, কিছু হয়তো ছোটখাটো চুক্তি হবে। সেইগুলো সম্বন্ধেও হয়তো কিছু আলাপ আলোচনা হয়েছে, যে চায়নাকে কতটুকু ছাড় বাংলাদেশ দিবে অথবা দিবে না। ভারতের জন্য অসুবিধাটা হচ্ছে এই যে ভারত চায়নাকে, যদিও আপনি যেটা বললেন যে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে পত্রপত্রিকা অনেক কিছু বলেছেন, নতুন দিগন্ত খোলা হয়েছে ইত্যাদি, কিন্তু কংগ্রেস কিন্তু এটার ভীষণভাবে ক্রিটিসিজম করেছে, নিন্দা করেছে, এবং অনেক সাংবাদিকরা এটা নিন্দা করেছে। এই কথা বলে লেফট ফ্রন্টও নিন্দা করেছে, বলেছে যে ভারত আসলে তার বিকি হয়ে গেল কিনা যুক্তরাষ্ট্রের কাছে। তো এটা একটা বড় জিনিস। আর কিন্তু ভারত তো অনেকদিন থেকে একটা পলিসি নিয়ে এগোচ্ছে যে লিভিং উইথ আমেরিকা। হ্যাঁ, ওবামা যখন থেকে এসেছেন তখন থেকেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা তখন থেকেই শুরু হয়েছে, এবং সেই এটা কংগ্রেসের সময়ই শুরু হয়েছে। হ্যাঁ, ওবামা যখন আসলো, হ্যাঁ, বিখ্যাত সেই লিভিং উইথ আমেরিকা পলিসি। না, ওবামা মোদির সময় থেকে শুরু হয়েছে, ওই যে ওদের ন্যাশনাল ডে প্যারেডে থাকলো। কিন্তু কংগ্রেসের সময় আমেরিকানদের সাথে বিশ্ব পরিস্থিতি বলি, এটা আমার মনে হয় ইন্ডিয়াতে তো একটা ইন্ডিয়ান একটা সাইকি কংগ্রেস রুলের সময়, যেটা নেহরুর সময় থেকে শুরু হয়ে, এটা প্রো মস্কো একটা টিল্ট ছিল ওদের, এবং এই সাইকিটা কিন্তু রয়ে গেছে এদের এখন পর্যন্ত। মোদি এখান থেকে বের করার চেষ্টা করছে এটাকে, কারণ মোদি ওই একই জায়গার মধ্যে তো যাবে না। না, তা যাবে না, কিন্তু তাই কি আসলে সাইকি কি কংগ্রেসের রয়েছিল প্রো রাশিয়া? কারণ রাশিয়া তো ভেঙে চলেছে, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। না হলেও তারপরেও তাহলে পুতিন কিন্তু হয়তো রেসিডুয়াল এফেক্ট রয়ে গেছে। কিন্তু সেটার সাথে মোদিও একসাথে থাকবেন। মোদি কিন্তু রাশিয়াকে একদম ছেড়ে দিবেন বলে আমি বিশ্বাস করি না। ভারত ছেড়ে দিতে পারবে না। হ্যাঁ, ভারত ছাড়তে পারবে না। ভারতের বন্ধুত্ব রাশিয়ার সাথে থাকতেই হবে। একই সাথে এই জিনিসটার সাথে আপনাকে আরেকটা জিজ্ঞাসা, অনেক সময় ইন্ডিয়া আমেরিকাকে ক্রাইসিসের সময়, বিশেষ করে 2014 5 জানুয়ারি নির্বাচনের সময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে ইউ হ্যাভ টু লুক এট বাংলাদেশ থ্রু দি আইজ অফ ইন্ডিয়া। সেটাও কি একটা কারণ বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক? এটা বলা মুশকিল যে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক ওইভাবে যে আমেরিকা দেখবে, কারণ আমেরিকা নিজ স্বার্থ ছাড়া আর কিছু দেখে না। যুক্তরাষ্ট্রের চিরকালই এটা, এবং সব দেশই সেটা করে, চিরকালই ওই একই ধারায় চলে যে নিজ দেশের স্বার্থ যেটা সেটাই হবে। সুতরাং ভারতের জন্য কি ভালো কি খারাপ সেটা যুক্তরাষ্ট্র এতটা যাচাই করবে না যতটা দেখবে তাদের জন্য। এবং সেটা যেটা বলেছে, যে প্রশ্ন যিনি করলেন, যে সুন্দর প্রশ্ন করেছেন যে এখন কেন, আমরা যখন এটা হ্যান্ডেল করে ফেলেছি তাহলে কেন এসেছে যুক্তরাষ্ট্র? তখনই তো আসবে। যুক্তরাষ্ট্র তো এসছে এই কথা বলতে এসছে চায়নার কথা। মূল কথা হলো মানে পলিসি আসলে ভিজিটের একটা ইন্টারনাল ভিশন হলো চায়না। ইকবাল সোমান চৌধুরী, আসছি আপনার কাছে যে প্রসঙ্গে আপনি ছিলেন, যে বঙ্গবন্ধুর
খুনিদের প্রসঙ্গ, বঙ্গবন্ধু ভবনে যাওয়াটা, 32 নম্বরে যাওয়া, সেই বিখ্যাত তার বাণী সেখানে লেখা, সবকিছু আলোচনায় বাংলাদেশের সাথে 71-এর মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা আমাদের বিরুদ্ধে ছিল এবং পরবর্তীতেও PL-480 পলিটিক্স সবাই জানে এই বিষয়টা। প্রশ্নটা হলো, এইটা কি সেই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত নিক্সন পলিসির চেঞ্জ কিনা? আপনি না, মার্কিন যুক্তরাষ্ট্র তার পলিসি চেঞ্জ করছে কি করবে না সেটা কিন্তু নির্ভর করবে বাংলাদেশের সক্ষমতার উপরে। আজকে যেমন ধরুন, মার্কিন পলিসি তখন ছিল আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, তখন তাদের গুরুত্ব ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষা করা, কারণ চায়নার সাথে পাকিস্তানের মাধ্যমে তাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, যে সেই সময় আমরা জানি যে কিসিঞ্জারের সেই গোপন ভিজিট ইত্যাদি। এবং কিসিঞ্জার কোনো সময় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু সম্পর্কে তার বেশি একটা ভালো ইতিবাচক ছিল না। এমনকি তিনি বলেছিলেন যে একটি তলাবিহীন ঝুড়ি হবে। আজকে কিন্তু দেখুন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পরের আজকের যিনি পররাষ্ট্র মন্ত্রী জন কেরি, তিনি বলছেন বঙ্গবন্ধুর ভিশনকে বাস্তবায়ন করার জন্য তিনি বলছেন, দি ইউএস ইজ প্রাউড টু বি এ ফ্রেন্ড অ্যান্ড স্ট্রং সাপোর্টার ফর ফুলফিলিং বঙ্গবন্ধুজ ভিশন। তিনি শেখ মুজিব ভিশনও বলেননি, বঙ্গবন্ধুজ ভিশন বলছেন। না, ওইটা ভিশন অফ সোনার বাংলা বলছে। না, সোনার বাংলা এবং ওটাও বলছে। হ্যাঁ, তো সোনার বাংলা ভিশনটা তো বঙ্গবন্ধুরই ভিশন, সেটাই বলছে, ব্র্যান্ডিং। তো এখানে প্রশ্নটি হলো যে আজকে কেন এই কথাগুলো তারা বলছেন? বাংলাদেশের যে সক্ষমতা তারা দেখছেন, যেমন ধরুন অর্থনৈতিক সক্ষমতা যদি বলেন, প্রবৃদ্ধি একটা স্টেডি একটা প্রবৃদ্ধি আছে, বাংলাদেশ বিভিন্নভাবে অর্জন করছে। এমনকি আজকে যে এই জঙ্গি দমনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জিরো টলারেন্সের ঘোষণা তিনি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে আজকে কিন্তু এখানেও কিন্তু সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। হলি আর্টিসানের অভিযান, কল্যাণপুরের অভিযান এবং পরবর্তীকালে জঙ্গি ইস্যুতে ইকবাল সামাজিদ, আমি যদি আপনাকে একটু মনে করে দিই, আমার কাছে মনে হচ্ছে দুই দেশের অবস্থানের এখনো এক জায়গায় আসা হয়নি। কারণ জন কেরি কিন্তু যে বক্তব্য দিয়েছেন, তারা বলছেন যে হোম গ্রাউন্ড টেররিস্ট তোমরা বলছো, কিন্তু বাংলাদেশের জঙ্গিদের আইএস কানেকশন আছে, আইএস এখানে ইনভলভ, আর বাংলাদেশ বরাবর এটা অস্বীকার করে আছে। একটি জিনিস, এই জায়গার পার্থক্যটা তো ঘটছে না একেবারে খুব বেশি না, কিন্তু তারা প্রথম থেকে যেটা ছিল, তারা বারবারই বলতেছিল যে এখানে আইএস এই অপারেশন গুলো করছে, এবং এখনো সেই অবস্থানে না, সেখান থেকে তারা শিফট করেছে, তারা শিফট করেছে। এখন তারা বলছেন, এবং বাংলাদেশ কিন্তু বারবার বলেছে যে এখানে কোনো আইএস এর অস্তিত্ব নেই। এখন কিন্তু জন কেরি বলেছেন যে হোমগ্রোন, এটা কিন্তু বলতে তিনি আজকে বাধ্য হয়েছেন, কারণ এটা প্রমাণিত হয়েছে যে এটা রিয়েলি হোমগ্রোন। শুধু তার সাথে তিনি যোগ করেছেন যে তাদের সাথে কানেকশনস আছে, মানে লিঙ্ক আছে। তো লিঙ্ক তো বাংলাদেশের সাথে, বাংলাদেশও তো এই লিঙ্কগুলোকে বের করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, বাংলাদেশ সরকার যেমনি ভাবে বলছেন, কারা তাদেরকে মদত দিচ্ছে, কারা তাদেরকে অর্থায়ন দিচ্ছে, কারা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং বাংলাদেশের যে সক্ষমতা, একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এমডিজির অর্জন, দ্বিতীয় এই জঙ্গি দমনে বাংলাদেশ যেভাবে একটি, দেখুন যখন ব্লগার হত্যা হচ্ছিল, যখন দুই তিনজন ফরেনার যখন বিক্ষিপ্তভাবে নিহত হচ্ছিলেন, সেই সময় ওয়েস্টের এবং আমেরিকান বা যুক্তরাজ্যের সেই সময়ের ইয়েগুলো আপনি দেখুন। সেই সময় অস্ট্রেলিয়া হুট করে বলে দিল যে তাদের ইয়ে আসবে না, ক্রিকেট টিম আসবে না। আজকে কিন্তু ব্রিটিশ টিম আসছে। কিন্তু এই যে, এবং শুধু সেটা নয়, যখন জন কেরি এসছেন তখন কিন্তু ব্রিটিশ একজন মিনিস্টারও কিন্তু আগের দিন আন্ডার ডেভেলপমেন্ট মিনিস্টার, এবং এই পরিপ্রেক্ষিতে আবার চায়নার ইয়ে আসছেন। তো আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন যে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্র, এখানে কিন্তু আমি দেখছি যে বাংলাদেশ তার একটা নিজস্ব স্বকীয় অবস্থান প্রধানমন্ত্রী কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। ভারত তার দীর্ঘদিনের পঞ্চশীলা, দীর্ঘদিনের সেই যে আপনার ইয়ে কি বলে ওটার নাম, নন অ্যালাইন্ড পলিসি থেকে শিফট করে ডিফেন্স প্যাক্টে চলে গেছে, যেটা তার সেখানকার মিডিয়া, সেখানকার যে সুশীল সমাজ, তারা কিন্তু প্রশ্ন তুলছেন। এবং ভারতের এই ব্যালেন্স
রাখার কারণের জন্য ভারত যতটুকু ইম্পর্টেন্স বৈশ্বিক ইয়েতে ছিল, আজকে কিন্তু এই প্যাক্টে যাওয়ার কারণের জন্য কতটুকু সেই বৈশ্বিক অ্যাকসেপ্টেবিলিটি তারা পাবে সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন। কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিতর্ক হবে না, বাইরেও হবে, কারণ রাশিয়া অন্যভাবে দেখার চেষ্টা করবে, চায়না অন্যভাবে দেখার চেষ্টা করবে, পাকিস্তানও অন্যভাবে দেখার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশ কিন্তু একটি জায়গাতেই করেছে যে বাংলাদেশ কিন্তু তার নিজস্ব সক্রিয়তা এবং ওখানে দেখেন বাংলাদেশ কিন্তু কোনো প্যাক্টে যায়নি। তারা বলেছে যে আমরা আমাদের সহযোগিতা চাই, সেই সহযোগিতা হবে তথ্যের, সেই সহযোগিতা হবে প্রযুক্তির। এখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে সাফল্যের গল্প শুনবো আপনার কাছে, এবং অলরেডি জন কেরি বলেছেন এক বিস্ময়কর সাফল্যের গল্প বাংলাদেশ, এটা উনি বলেছেন, ম্যাজিক্যাল স্টোরি। আপনার কাছে আসছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সাক্ষাৎ দিয়েছেন আমেরিকান এমবেসিতে। অনেকে প্রটোকল ভাঙার কথা বলছেন, কিন্তু আমার কাছে যেটা বাস্তবতা মনে হয় নিরাপত্তা ইস্যুটা এখানে বড় একটা বিষয় ছিল, এবং এর চেয়ে নিরাপদ জায়গা হতো আর তারা চিন্তা ভাবনা করতে পারেনি। আর একটা হলো বেগম জিয়াতে এখন ওই অর্থে সে কোনো প্রটোকল সেভাবে নাই। বিএনপির সাথে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি নিজেও, বা অনেকেই আলোচনা করছে। একই সাথে ডক্টর ইউনূসের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক, হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক, সবকিছু মিলে আগামী নির্বাচনটাকে আপনার কাছে কিভাবে দেখছেন? মার্কিন নির্বাচনটা, মার্কিন নির্বাচন যদি হিলারি আসে ঢাকায় বসে না, আমাদের আমরা তো চাই যে মানে আমাদের বাঙালিরা ওখানে বসে হিলারির পক্ষে কাজ করছে, এবং এই লোকটা তো একটু মানে পাগলাটে টাইপের, যে ট্রাম্প, সে গেছে এখন মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে মিটিং করতে, যে আমরা এটা কাঁটাতারের বেড়া দেব যাতে মেক্সিকোর লোক আমেরিকাতে না যাইতে পারে। এটার জন্য মিটিং করতে গেছে টু সিক হিজ সাপোর্ট ইন দ্য ইলেকশন। এখন এটা কন্ট্রাডিক্টরি একটা পজিশন। এই ইলেকশনটার ইম্প্যাক্ট আছে, যেটা নাসিম ফেরদৌস বলছিলেন, নির্বাচনের একদম এই সরকারের একদম শেষ প্রান্তে এসে কেরি সাহেব এসছেন। আমেরিকার কিন্তু দুইটা জিনিস, একটা হলো যদি ধরেন ডেমোক্রেটরা ক্ষমতায় আসে তাহলে কন্টিনিউটি অফ দি পলিসি থাকবে, আরেকটা হলো যে ওদের ফরেন পলিসি কিন্তু বাইপার্টিসান নিয়ে, নো ম্যাটার হু ইজ ইন দ্য গভর্নমেন্ট, আপনার ডেমোক্রেট অথবা রিপাবলিক, তাদের ব্রড পলিসি লাইন কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। এটা ইন্ডিয়ার ব্যাপারেও সত্য, এটা আমরা করতে পারিনি। আমরা কিন্তু আওয়ামী লীগ আসলে দক্ষিণে যাব, বিএনপি আসলে উত্তরে যাব, এরকম অবস্থা কিন্তু ওদের না। তো সেই দিক থেকে আমি মনে করি যে কেরি সাহেবের আশা এটা যে একেবারে কোনো গুরুত্বই বহন করে না, এবং উনি কোনো কমিটমেন্ট করলে বা কোনো উনি এসছেন নিশ্চয়ই একটা মিশনে এসছেন, এখানে এমনি খালি ঘুরতে আসেন নাই। এবং মিশনটা তো বোঝা গেল বাংলাদেশ শেষ করে যখন ইন্ডিয়াতে গেল, এবং ইন্ডিয়াতে যে ভিজিট এক্সটেন্ড করে ফেললো 2 দিন। সিএনএন যে রিপোর্টটি করেছে, অ্যানালিসিস করেছে পরবর্তীতে, তার ফার্স্ট লাইনটা এরকম ছিল, দিস ভিজিট লিডস টু ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ 2 countries to counter the terrorism. সন্ত্রাস মোকাবেলা 2 countries মানে বাংলাদেশ আর আমেরিকা। এইটা তো আন্ডারস্ট্যান্ডিং ইজ লেড ডাউন অলরেডি গ্লোবালি, এবং এটা কেরি সাহেবও বলছে যে এটা নো সিঙ্গেল কান্ট্রি ক্যান ফেস দিস চ্যালেঞ্জ, এটাকে শেয়ার্ড, এবং এটা তো এস্টাবলিশড ফ্যাক্ট যে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এটাকে মিট করা যাবে না। এবং এই জায়গার মধ্যে বাংলাদেশের সাথে কি ডিফেন্স মানে টেররিস্টদেরকে ফেস করার জন্য প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বলছে যে আমরা নিড বেসড হেল্প চাই, তো কোঅপারেশন চাই। 1 2 নম্বর উনি বলেছেন যে তোমরা আমাদেরকে টেকনোলজি সাপোর্ট দাও যাতে করে উই ক্যান ডিটেক্ট দি মানে গ্লোবাল টেররিস্ট, তাদের মুভমেন্ট, তাদের অস্ত্র, তাদের এইগুলি আমরা করতে পারি। তো এইসব জায়গার মধ্যে খুব একটা মানে আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে আমি দেখিনি, যেটা খালেদা জিয়ার ভিজিট, খালেদা জিয়ার সাথে বৈঠকটাকে কিভাবে দেখছেন? আমি দেখছি নেশা দেশে আসার সময় যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মানে একটা পারসেপশন ডেভেলপ করছিল যে আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু হবে, কিছুই হয় নাই কিন্তু। এবং সেখানে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট বলে দিল যে নিড বেসড
কোঅপারেশন। আসবো আপনার কাছে বিরতির পরে ফিরে এই প্রসঙ্গটা আসবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক দেখছেন ৭১ সংযোগ, আরো একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত ৭১ সংযোগে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে রিয়াজ ভাই আপনার কাছে ছিলাম যে খালেদা জিয়ার সাথে জন কেরির বৈঠক, খালেদা জিয়ার সাথে জন কেরির বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং উনি যেটা করেছেন বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্স আনার চেষ্টা করেছেন। একদিকে প্রধানমন্ত্রীর সাথে, সরকারের সাথে কথা বলেছেন, আরেকদিকে মানে খালেদা জিয়ার সাথে। এবং বাংলাদেশে আমাদের পলিটিক্যাল ডিভাইডে এই দুইটা দলকে অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু গ্রাসরুট লেভেলে আপনি ইলেকটোরাল ডিভাইডে আপনি যে দেখবেন যে দুটি দল খুব কাছাকাছি থাকে, ইলেকটোরাল অ্যারিথমেটিক যদি দেখেন আপনি। তো এইটা কিন্তু তারা জানে, জেনে রওশন এরশাদের সাথে কিন্তু উনি ফরমাল কোনো মিটিং করেন নাই। এবং আজকে এটা কাগজে রিপোর্ট বেরিয়েছে যে এটা রওশন এরশাদ কারিশমা, মানে উনি ওই যে দাঁড়ায় থেকে একটা ভিজিটিং কার্ড দিয়ে তারপরে প্রেস রিলিজ দিচ্ছে যে she had a successful meeting with American foreign minister. তো এইটা এই না, খালেদা জিয়ার সাথে দেখা না করলে যেটা হতো, এখানে পলিটিক্যাল একটা ইমব্যালেন্স হতো। দুই নম্বর হলো এই মিটিংটাতে খালেদা জিয়ার দলের জন্য অনেক বেশি মরাল বুস্ট আপ হয়েছে। এটা মিটিংটা না হলে একটা ডিমোরালাইজেশন। আমেরিকা বিএনপি যেভাবে বলে বা বাংলাদেশের সুশীল সমাজের কারো কারো দিক থেকে যেভাবে গণতন্ত্র কথাটা উচ্চারিত হয়, জন কেরির ভিজিটে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের সহযোগিতার কথা যত জোরে উচ্চারিত হয়েছে, গণতন্ত্র তত ক্ষীণভাবে উচ্চারিত হয়েছে। না, ওখানে কিন্তু ক্লিয়ারলি উনি বলেছেন ইয়ের কথা, গুড গভর্নেন্সের কথা বলেছেন, ইনক্লুসিভনেসের কথা বলেছেন, আরেকটা কি কথা, মানবাধিকার, হিউম্যান রাইটস এর কথা, এবং মিডিয়া ফ্রিডমের কথা বলেছে। এগুলি কিন্তু মানে টুকরে টুকরে করে বলছে, বাট একসাথে করলে ডেমোক্রেসি। নাসিম ফেরদৌস, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চায়নার কথাটা বলছিলেন আপনি, কিন্তু আপনার তখন ইলাবোরেট করতে পারিনি। যদি চায়নাকেই তার টার্গেট হয়ে থাকে, তাহলে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, এই জায়গাগুলো আমেরিকা আসলে কিভাবে অ্যাড্রেস করবে আগামী দিনগুলোতে, আপনার কাছে কি মনে হয়? ভারতের সাথে তো ক্লিয়ারলি তারা একটা বড় চুক্তি করেছে, এবং আরো দুইটা হবে, সিসমাও বলে একটা হবে, সেটা কমিউনিকেশন ইয়ের উপরে। আরো এই ধরনের 5টা চুক্তি আসলে তারা করবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আন্ডারে। সুতরাং ভারতকে যতদিন মোদী গভর্নমেন্ট আছে ততদিন পর্যন্ত ভারত মোটামুটি আমেরিকার ক্যাম্পে আছে, এটা তারা এশিওর্ড হয়েছে। কিন্তু বাংলাদেশ কে এত সহজে যে আমেরিকার ক্যাম্পে নিয়ে যাওয়া যাবে সেটা বোধহয় তারা বুঝতে পারছে যে করা সম্ভব না। দুটি বিষয় যেটা বলছিলেন যে প্রথম দিকে আইসিস আছে এখানে বলে যে ইয়ে করা চেষ্টা করা হয়েছিল, সেইটা থেকে তারা সরে এসছে। এখন বলছে যে কানেকশনস আছে, এবং বাংলাদেশ সরকারও কিছুটা সরে এসছে, বলছে যে হ্যাঁ কানেকশনস থাকতে পারে বিদেশিদের সাথে অর্থায়ন ইত্যাদির ব্যাপারে। তো সেখানে আসলে বাংলাদেশের সাথে তারা কি দিবে, কতখানি ছাড় দিবে, সেটার উপর নির্ভর করবে। কারণ শেষ কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো সবচেয়ে শক্তিশালী দেশ পৃথিবীতে। তারা যা চাইবে সেটা তারা পেয়ে নেওয়ার বা চেষ্টা করে আদায় করে সর্বাত্মক চেষ্টা করবে, আদায় করে নেবে। ইকবাল জামান চৌধুরী, আসছি আপনার কাছে। যেটা উনি বলছিলেন যে আমেরিকা যা চায় শেষ পর্যন্ত তা পেতে চায়, পাওয়ার জন্য যা যা করার চেষ্টা করে। আমরা 2014 5ই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে আবার আসি। ওই সময়ের পরে একটা শীতল সম্পর্কের কথা আমরা জানি, জঙ্গিবাদ ইস্যুতেও বাংলাদেশের উপর একটা চাপ ছিল, কিন্তু সময় যত গড়িয়েছে, এখন এই ভিজিটের পর অনেকে বলছে একটা সময় ছিল যখন বাংলাদেশ আমেরিকার কাছে চাইতো, এখন আমেরিকা বাংলাদেশকে চাচ্ছে তার নানা প্রয়োজনে, সেই জায়গায় নিয়ে গেছে। এবং এখানে একটা আপনি কূটনৈতিক সাফল্যের কথা বলছিলেন সামগ্রিকভাবে, এবং আগামী যদি আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে খুব সহসা বাংলাদেশে কোনো নির্বাচনের সম্ভাবনাও কি দেখা যাচ্ছে বলে মনে হয়, যেই চাওয়ার কথাটা আন্তর্জাতিক মহলে এবং দেশীয় মহলে আলোচিত হচ্ছে? না, একটি হলো যে আপনি যেটা বললেন, আমাদের ম্যাডাম বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী, এখন তো মানে একমাত্র শক্তিশালী, তারা যা চায় তাই আদায় করতে পারে।
কিন্তু বাংলাদেশের বাস্তবতা কিন্তু তা নয়। 1971 সাল তারা মার্কিন যুক্তরাষ্ট্র যা চেয়েছে তা পায়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে। আমেরিকাকে ভিয়েতনামে উত্তর দিয়েছে। হ্যাঁ, না, আমি আমার বাংলাদেশের কথা বলছি। আবার বলছিলাম যে ক্লিন্টন যখন এসেছিলেন প্রেসিডেন্ট হিসাবে, তখনও কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী তিনিও কি চেয়েছিলেন আর কি দিয়েছেন সেটা এই দেশের মানুষ জানে। তিনি দাঁড়িয়ে বলে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলতে পারা, যেখানে তিনি ওই দিন এসেছিলেনই কিন্তু এই পাইপলাইনের জন্য, কিন্তু বলে দিয়েছেন ওটা। আজকেও জন কেরি বলুন, আপনি দেখুন যে জন কেরি যখন টেলিফোন করেছিলেন, হিলারি ক্লিন্টনের আগে টেলিফোন করেছিলেন আমাদের যখন, তখনও কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি কি কি উত্তর দিয়েছেন সেগুলো এই দেশের মানুষ জানে। তাই আমি মনে করি যে আজকে বাংলাদেশের বাস্তবতাটাকেই কিন্তু আমেরিকানরা মেনে নিতে বাধ্য হচ্ছে। কারণ আমি আবার বলছি, প্রবৃদ্ধি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, আমাদের পদ্মা সেতু বলুন, যে মার্কিন যুক্তরাষ্ট্র তো চায়নি যে পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হোক। তারপরে নির্বাচন যেটি হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের এই যুদ্ধ অপরাধীদের বিচারের সম্পর্কে আজকে দেখুন যে কেরি ওই সময় টেলিফোন করেছিলেন 3 বছর আগে, আজকে কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে তিনি একটিও কথা তোলেন। অর্থাৎ আপনি বলছেন শিফট ইন পলিসি, না, শিফট ইন পলিসি, তাদের শিফট ইন পলিসি, এটা হলো বাস্তবতা, আমাদের সক্ষমতার কারণে। ধন্যবাদ আপনাকে ইকবাল সোবহান চৌধুরী, নাসিম ফেরদৌস, রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ৭১ সংযোগে নতুন বিষয়ে নতুন অতিথির সাথে। ভালো থাকুন, ৭১-এর সাথে থাকুন।